হ্যালো সবাইকে। দাঁতে দাঁত চেপে আজকে আমরা দাঁতের ক্লাসটা করব। মানুষের যে দাঁত বা টিথ, পরিণত বয়সে আমরা জানি দাঁত কয়টি থাকে। আমরা জানি পরিণত বয়সে একটা মানুষের দাঁত থাকে 32টি। এখন এই যে দাঁতের আগে প্রকারভেদটা আমরা আগে জেনে নিই। প্রকারভেদ, এই যে দাঁতের প্রকারভেদ যদি জানতে হয় আমাকে, তাহলে দেখো আমরা জানি মানুষের দাঁতের প্রকারভেদ হচ্ছে 4 ধরনের। একটা মানুষের মধ্যে 4 ধরনের দাঁত থাকে। কীরকম? প্রথম হচ্ছে ইনসিসর। ইনসিসরের বাংলা হচ্ছে কর্তন। ইনসিসরের বাংলা হচ্ছে কর্তন। ইনসিসরের পরের 2 নম্বর যেটা আছে সেটা হচ্ছে ক্যানাইন। CANINE, ক্যানাইন। ক্যানাইনের বাংলা হচ্ছে ছেদন। তাহলে একটা হচ্ছে ইনসিসর বা কর্তন, একটা হচ্ছে ক্যানাইন বা ছেদন। 3 নম্বর হচ্ছে প্রিমোলার। প্রিমোলারের বাংলা হচ্ছে অগ্রপেশন। প্রিমোলারের বাংলা হচ্ছে অগ্রপেশন। আবার দেখো এরপর হচ্ছে মোলার। মোলার মানে হচ্ছে পেশন। মোলারের বাংলা হচ্ছে পেশন দাঁত। তাহলে মানুষের টোটাল দাঁত হচ্ছে কয় ধরনের? মানুষের টোটাল দাঁত হচ্ছে 4 ধরনের: ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার। এখানে নামের মধ্যে আছে একটা হচ্ছে ইনসিসর মানে হচ্ছে কর্তন, ক্যানাইন হচ্ছে ছেদন, পোলার মানে প্রিমোলার অগ্রপেশন, আর মোলার মানে হচ্ছে পেশন দাঁত। আসলে মানুষকে যখন তৈরি করা হয় তখন এমনভাবে তৈরি করা হয় যা তার জন্য প্রয়োজন হবে সব কিছু দেওয়া আছে। তাহলে আমাদের দৈনন্দিন জীবনের কাজের জন্য যত কিছু প্রয়োজন সব কিছু কিন্তু আল্লাহ বা স্রষ্টা বা গড কি করে দিয়েছেন, দিয়ে দিয়েছেন আমাদেরকে। তাহলে আমাদেরকে এমন কোনো কিছু দেন না যেটা আমাদের প্রয়োজন হবে না। এবার এই কথাটা কেন বললাম? ইনসিসর বা কর্তন দাঁত, এটা দিয়ে আমরা কোনো কিছু কাটবো, যেমন মাংস। এই যে মাংস জাতীয় বস্তুগুলোকে আমরা কি করব? মাংসগুলোকে কাটবো। ছেদন, ক্যানাইন দিয়ে আমরা প্রথমে কি করি? যে কোনো একটা মাংসের টুকরা নিয়ে আমরা প্রথমে যে এভাবে ছিঁড়ি, আমরা কিন্তু সরাসরি মুখে এভাবে একদম সরাসরি ঢুকাই দিই না, কিন্তু আমরা যদি একটা অ্যাঙ্গেল করে মনে করি যদি মাংসের টুকরা হয়, আমরা যদি এভাবে ছিঁড়ি এরকম করে, দ্যাট মিনস ক্যানাইন দিয়ে সেটাকে কি করব? ছেদ করব। এরপরে কর্তন দাঁত দিয়ে কি করব? কাটবো। তাহলে ক্যানাইনের কাজ হচ্ছে কোনো বস্তুকে প্রথম গ্রিপে এরকম করে ধরে রাখা, আর ইনসিসর বা কর্তন দাঁত হচ্ছে তাকে কি করা? কেটে ফেলা। প্রিমোলার এবং মোলার, অগ্রপেশন এবং পেশন হচ্ছে কোনো কিছুকে কি করা? পিষ্ট করা। আমরা কিন্তু মাংস জাতীয় জিনিসকে পিষ্ট করি, শাক, সবজি, পাতা জাতীয় উদ্ভিদের যে উপাদান এগুলোকে আমরা কি করি? পিষে ফেলি। এই যে পিষার জন্য যে দাঁত সেটা হচ্ছে অগ্রপেশন এবং পেশন দাঁত। তাহলে এখানে প্রত্যেকটা দাঁতেরই কি আছে? গুরুত্ব আছে, প্রত্যেকটা দাঁতেরই দরকার আছে। এখন এই দাঁতগুলো আসলে কোথায় থাকে সেটা আমাকে একটু দেখতে হবে। মানুষের দাঁত থাকে তার চোয়ালের মধ্যে। তাহলে মানুষের মধ্যে আমরা জানি 2টা চোয়াল, এটা হচ্ছে ঊর্ধ্ব চোয়াল, আমি ধরে না এটা হচ্ছে কি? নিম্ন চোয়াল। তাহলে মানুষের, আমি বললাম এটা হচ্ছে ঊর্ধ্ব চোয়াল, এটা হচ্ছে নিম্ন চোয়াল। এখন ঊর্ধ্ব চোয়ালের দাঁত থাকবে, নিম্ন চোয়ালের দাঁত থাকবে। আমরা ঊর্ধ্ব চোয়ালকে আমি 2 ভাগে ভাগ করি: ঊর্ধ্ব চোয়ালের ডান পাশ, ঊর্ধ্ব চোয়ালের বাম পাশ। একইভাবে নিম্ন চোয়ালের ডান পাশ, নিম্ন চোয়ালের বাম পাশ। যে কোনো এক পাশে দাঁতের বিন্যাসটা কেমন সেটা তোমাদেরকে দেখায়। যে কোনো এক পাশে আমি যদি বিবেচনা করি, প্রথমে 2টা থাকবে ইনসিসর, I2 মানে প্রথমে 2টা কি থাকবে? ইনসিসর থাকবে। তারপরে থাকবে C1 বলতে একটা ক্যানাইন থাকবে। তারপরে থাকবে 2টা প্রিমোলার, 2টা কি থাকে? প্রিমোলার। আর এরপরে থাকে 3টা মোলার, 3টা কি? মোলার। তাহলে মানুষের আমি যদি বলি ঊর্ধ্ব চোয়াল, নিম্ন চোয়াল, ঊর্ধ্ব চোয়ালের ডান পাশ, ঊর্ধ্ব চোয়ালের বাম পাশ, নিম্ন চোয়ালের ডান পাশ, নিম্ন চোয়ালের বাম পাশ। যে কোনো এক পাশে দাঁতের প্যাটার্ন বা বিন্যাসটা কেমন সেটা হচ্ছে I2, C1, PM2, M3। দ্যাট মিনস 2টা ইনসিসর, একটা ক্যানাইন, 2টা প্রিমোলার, 3টা মোলার। এই পাশে যা থাকবে অপোজিট সাইডে সেম জিনিসই থাকে। তাহলে কি দেখো? I2, C1, PM2, আরটা কি? M3। এখানে যা থাকবে এখানেও সেম থাকবে। তাহলে এটা হচ্ছে I2, তারপর হচ্ছে C1, তারপর হচ্ছে PM2, তারপর হচ্ছে M3। আবার একইভাবে এখানেও I2, C1, PM2, আর একটা হচ্ছে M3। তাহলে দেখো সব জায়গায় কিন্তু একই রকম। একটা জিনিস খেয়াল করে আমরা, যে কোনো এক পাশে কয়টা দাঁত আছে দেখি। I2 মানে 2টা ইনসিসর, C1 মানে একটা ক্যানাইন, 3টা পাইলাম, PM2 মানে 2টা প্রিমোলার, তার দ্যাট মিনস 5টা পেলাম, মোলার 3, তাহলে মোট কয়টা? 8টা দাঁত। তাহলে এই পাশে যদি 8টা দাঁত হয়, সেম ভাবে এই পাশেও কয়টা দাঁত? 8টা দাঁত। এই পাশে কয়টা দাঁত? 8টা। এই পাশে কয়টা? 8টা। তাহলে যে প্রতি পাশে যে 8টা করে দাঁত, প্রতি পাশে কয়টা করে দাঁত? 8টা করে দাঁত আছে। এই যে প্রতি পাশে যে 8টা করে দাঁত, তাহলে 4টা কত? 4টা হয় কত? 32। 4টা কত হয়? 32। এই যে এইভাবে মানুষের দাঁত কয়টি হয় বলে আমরা? 32টি।
এই যে মানুষের যে দাঁত যে 32টি, এটাকে একটা সংকেত আকারে কি করা হয়, প্রকাশ করা হয়। ডাক্তারের কাছে গেলে ডেন্টিস্টরা একটা সংকেত বা ফর্মুলার মাধ্যমে সেটাকে প্রকাশ করে। এটাকে বলা হয় দন্ত সংকেত। এটাকে বলা হয় দন্ত সংকেত বা ডেন্টাল ফর্মুলা। দন্ত সংকেত বা ডেন্টাল ফর্মুলা। এই ফর্মুলাটা কীরকম দেখি। ফর্মুলাটা হচ্ছে যেমন এটা হচ্ছে সাংকেতিক চিহ্ন, এটা হচ্ছে সাংকেতিক প্রকাশ। এরকম একটা লাইন টানা হয়, এই লাইনের উপর ঊর্ধ্ব চোয়ালের দাঁত, এই লাইনের নিচে নিম্ন চোয়ালের দাঁত। আমি বারবার বলে দিচ্ছি, এটা জাস্ট এটা প্রকাশের একটা মাত্রা বা প্রকাশের একটা মাধ্যম। তাহলে এর একটা লাইন টানা হয়, এই লাইনের উপর ঊর্ধ্ব চোয়ালের দাঁত, নিচে নিম্ন চোয়ালের দাঁত। তাহলে ঊর্ধ্ব চোয়ালে কি থাকে, I2, C1, PM2, M3। এরকম ঊর্ধ্ব চোয়ালে এরকম কয় সেট থাকে, এরকম থাকে 2 সেট। একইভাবে নিম্ন চোয়ালও I2, C1, PM2, একটা হচ্ছে M3। এরকম কয় সেট থাকে, সেমভাবে 2 সেট থাকে। এই যে I2, C1 বললাম এখানে, তাহলে এক সেটে কয়টা, 8টা। তাহলে 8 গুণ 2, তাহলে আবার নিচেও 8 গুণ 2, তাহলে মোট কয়টা হয়, 16/16। দ্যাট মিনস ঊর্ধ্ব চোয়ালে 16টি দাঁত, নিম্ন চোয়ালে কয়টি দাঁত, 16টি দাঁত। তাহলে ডেন্টাল, এটা হচ্ছে দন্ত সংকেত বা ডেন্টাল ফর্মুলা, এটাকে প্রকাশ করা হয় 16/60, অর্থাৎ উপরে 16টি, নিচে 16টি। এখানে আমি তোমাকে যেটা বললাম, এটা হচ্ছে পরিণত বয়সে দাঁতের দন্ত সংকেত। পরিণত বয়সে দন্ত সংকেত, পরিণত বয়সে। এখন কথা হচ্ছে পরিণত বয়সে যদি দাঁতের দন্ত সংকেত যদি এরকম হয়, তাহলে অপরিণত বয়স বলতে কিরকম। আসলে দেখো, এখানে আমি কিছু কথা তোমাকে এক্সট্রা করে বলি। যেমন পরিণত বয়সের মধ্যে M3 বললাম না, M3, তাহলে আমি যদি বলি M3 কে আমি যদি এবার লিখি M1, M2, M3। এই যে M3 অর্থাৎ যেটা তৃতীয় মোলার, যেটা তৃতীয় মোলার, সে তৃতীয় মোলার যে দাঁতটা, এটা মানুষের বেলায় উঠে পরিণত বয়স, অর্থাৎ 18 বছরের পরে পরিণত বয়সে উঠে বলে এটাকে বলা হয় আক্কেল দাঁত। এটাকে কি বলা হয়, এটাকেই বলা হয় আক্কেল দাঁত বা উইজডম টিথ। আক্কেল দাঁত বা উইজডম টিথ। আসলে অনেকে মনে করে এই দাঁতটা থাকলে তার আক্কেল থাকবে, অথবা এই দাঁতটা না থাকলে সে কি হবে, ব্যাক্কেল হবে। আসলে আক্কেল বা ব্যাক্কেলের সাথে উইজডম টিথের কোনো সম্পর্ক নেই। জাস্ট পরিণত বয়সে উঠে বলেই এটাকে কি বলা হয়, আক্কেল দাঁত বা উইজডম টিথ বলা হয়। তাহলে আমি যদি তোমাকে বলি আক্কেল দাঁত কোনটি, তৃতীয় মোলার। কোনটি, তৃতীয় মোলার হচ্ছে কি দাঁত, আক্কেল দাঁত। ওকে ফাইন। তাহলে এটা পরিণত বয়স নিয়ে এটা একটা কথা গেল আমরা। তাহলে আমি বললাম পরিণত বয়সে যেটা তৃতীয় মোলার সেটা উঠবে সবার শেষে, তাদেরকে বলা হয় আক্কেল দাঁত বা উইজডম টিথ। এখন অপরিণত বয়সে কেমন হয় দেখো। অপরিণত বয়সে অর্থাৎ যারা বাচ্চাদের বেলায় অর্থাৎ দুধ দাঁত বলতে আমরা যেগুলো বলি, দুধ দাঁত বলতে ছোটদের বেলায় প্রথম যে দাঁতটা উঠে, প্রথম যে দাঁত মানুষের বেলায় জন্মের পর প্রথমে একবার দাঁত ওঠে, সেই দাঁতগুলো পড়ে যায়, এরপর আবার নতুন করে দাঁত ওঠে। যে প্রথমবার যে দাঁতটা ওঠে অপরিণত বয়সে, সেখানে কিন্তু প্রিমোলার থাকে না। সেখানে কি থাকে না, সেখানে প্রিমোলার থাকে না। তাহলে এখানে শুধু থাকবে ইনসিসর থাকবে, ক্যানাইন থাকবে, আর মোলার থাকবে কয়টা, মোলার থাকবে 2টা। মোলার থাকবে কয়টা, 2টা। আমি আবার বলে দিচ্ছি, তাহলে অপরিণত বয়সে তাহলে কি থাকবে না, প্রিমোলার থাকবে না। তাহলে এখানে থাকবে শুধু মোলার থাকবে, এবং মোলার থাকবে তাও কয়টা, মোলার থাকে তাও 2টা। তাহলে এখন আমি তোমাকে যেটা দন্ত সংকেত দিলাম সেটা হচ্ছে পরিণত বয়সে। আমি যদি অপরিণত বয়সে দন্ত সংকেত লিখতে চাই, তাহলে ওদের বেলায় কি থাকে দেখো, I2 থাকে, C1 থাকে, আর M2 থাকে। তাহলে এরকম কয় সেট থাকবে, এরকম থাকবে 2 সেট। সেমভাবে এখানে I2, C1, M2 এরকম থাকবে কত, 2 সেট। একটা জিনিস খেয়াল করো, তাহলে তখন এক পাশে করা হয় 2, 3, 5টা। তাহলে এখানে হয় 5, এখানে হয় 5, এখানেও 5, এখানেও 5। তাহলে দেখো এখানে 5 গুণ 2, 5 গুণ 2, তাহলে এখানে হবে 10/10। অর্থাৎ অপরিণত বয়সে বাচ্চাদের বেলায় 7 বছরের আগে প্রথমবার যে দাঁত উঠে ঊর্ধ্ব চলে থাকবে 10টি, নিম্ন চলে থাকে 10টি। অর্থাৎ অপরিণত অবস্থায় মানুষের দাঁত কটা থাকবে 20টি, কিন্তু পরিণত অবস্থায় সেটা কত হবে, 32টি। তাহলে এটা ছিল দন্ত সংকেত। যদিও এই যে অপরিণত বয়সের যে দন্ত সংকেত এটা তোমাদের প্রয়োজনে, তারপর আমরা তোমাদেরকে বলে দিলাম। এখন আমরা দেখবো দাঁতের স্ট্রাকচার বা দাঁতের গঠনটা কেমন, সেটা আমাদের তোমাদেরকে দেখাবো। দাঁতের স্ট্রাকচার বা গঠনটা একটু দেখি। আসলে দাঁত কোথায় থাকে, দাঁত মানুষের মাড়ির মধ্যে অনুপ্রবিষ্ট থাকে। মানুষের মাড়ির মধ্যে কি থাকে, অনুপ্রবিষ্ট থাকে। তাহলে এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে দাঁতের
মাড়ি। এই যে দাঁতের যে মাড়ি বললাম, মাড়ির ইংলিশ কি বলো তো? মাড়ির ইংলিশ হচ্ছে গাম। মাড়ির ইংলিশ কি? গাম। মাড়ির যে মূল উপাদান, মাড়ি আসলে এক ধরনের পেশি। মাড়ি আসলে এক ধরনের কি? পেশি। এখানে এক ধরনের তন্তু থাকে, সেই তন্তুর নাম হচ্ছে কোলাজেন টিস্যু বা কোলাজেন ফাইবার। তাহলে কোলাজেন ফাইবার দ্বারা গঠিত মাড়ি, কোলাজেন ফাইবার দ্বারা গঠিত। ওকে ফাইন। এখন দেখো মাড়ি বা গাম, এটা কোলাজেন ফাইবার দ্বারা গঠিত। মাড়ির ভিতরে দাঁতটা কি থাকে? অনুপ্রবিষ্ট থাকে। এটা তাহলে এটা যে কোনো একটা দাঁত। মানুষের দেহে প্রত্যেক অঙ্গের চারপাশে একটা আবরণ থাকে, ঠিক একইভাবে দাঁতের চারপাশে কি থাকে? একটা আবরণ থাকে। মানুষের দেহের প্রত্যেক অঙ্গের চারপাশে যেমন একটা আবরণ থাকে, দাঁতের চারপাশে একটা আবরণ থাকে। দাঁতের চারপাশে যে আবরণ থাকে এটাকে বলা হয় এনামেল। এটাকে বলা হয় এনামেল। মানবদেহে যত অঙ্গ আছে, অঙ্গ হিসেবে অঙ্গের মধ্যে যে উপাদানগুলো আছে, উপাদানের ঘনত্ব সবচেয়ে বেশি কোথায়? এনামেল। তাহলে এনামেল হচ্ছে দেহের সবচেয়ে শক্ত অংশ। দেহের সবচেয়ে শক্ত অংশ। কেন শক্ত? এখানকার উপাদানগুলো কি থাকে? অধিকতর ঘনভাবে বিন্যস্ত থাকে। তাহলে মানুষের দেহের সবচেয়ে শক্ত অংশ কোনটি? দাঁতের এনামেল। এনামেল হচ্ছে দাঁতের একটি কি? আবরণ। এখন এনামেলকে আমি যদি তুলে ফেলি, এনামেলকে তুলে ফেলার পর দাঁতের যে মূল স্ট্রাকচারটা পাবো, দাঁতের যে বেসিক স্ট্রাকচার, সেই বেসিক স্ট্রাকচার যেটা, এই দাঁতের বেসিক স্ট্রাকচার, এটা একটা রাসায়নিক উপাদান দ্বারা গঠিত। এটাকে বলা হয় ডেন্টিন। তাহলে দাঁতের যে বিশেষজ্ঞ তাকে আমরা কি বলি? ডেন্টিস্ট। দাঁত দিয়ে কোনো কিছুকে কি বলা হয়? ডেন্ট। কেন? দাঁতের যে মূল উপাদান সেটা কিন্তু আসলে কি দ্বারা গঠিত? ডেন্টিন দ্বারা গঠিত। এখন দেখো এনামেল বলো আর ডেন্টিন বলো, উভয়ের মধ্যে কি আছে? উভয়ের মধ্যে আছে ক্যালসিয়াম, ওইখানে আছে ফসফেট। ক্যালসিয়াম এবং কি আছে? ফসফেট আছে। তারপর ফ্লোরিন। ফ্লোরিন দাঁতের কি করে? গঠনে সাহায্য করে। তাহলে ক্যালসিয়ামের যৌগ, ফসফেটের যৌগ, ফ্লোরিন, এরা কি করে? দাঁতের মূল উপাদান কি করে? গঠন করে, অথবা ডেন্টিন বা এনামেল গঠন করে। এবার দেখো দাঁতের, এটা তো দাঁতের রাসায়নিক উপাদান গেছে, রাসায়নিক উপাদান। এখন আমি যদি স্ট্রাকচার, যদি ভৌত গঠন যে বিবেচনা করি, দাঁতের একটা অংশ একেবারে মাড়ির ভিতরে ঢুকানো। দাঁতের যে অংশটা মাড়ির ভিতরে ঢুকানো, এটাকে বলা হয় দন্তমূল। এটাকে বলা হয় দন্তমূল। এই দন্তমূলকে আমরা কি বলি? রুট। দন্তমূল বা রুট। এই দন্তমূল কোথায় অনুপ্রবিষ্ট থাকে? ভিতরের দিকে, মাড়ির ভিতরে অনুপ্রবিষ্ট থাকে। তারপরে ঠিক মাড়ির সাথে যে লেভেলটা আছে সেটাকে বলা হয় গ্রীবা বা নেক। এটাকে বলা হয় গ্রীবা বা নেক। আর যে অংশ মাটির উপরে থাকে, অর্থাৎ এনামেল এবং ডেন্টিন যেখানে তুমি পাচ্ছ, এটাকে বলা হয় দন্ত মুকুট। এটাকে বলা হয় দন্ত মুকুট। তাহলে এটা হচ্ছে দন্ত মুকুট, গ্রীবা, দন্তমূল। দন্ত মুকুটের মধ্যে যেটা বাইরের আবরণ সেটাকে এনামেল, আর যেটা মূল উপাদান সেটাকে বলা হয় ডেন্টিন। এখন দেখো ভিতরে, দেখো দাঁত যে ভিতরে অনুপ্রবিষ্ট আছে, এখানে একটা গর্তের মতো, মাড়ির সাথে একটা গর্তের মতো। এই যে গর্ত যেটা দেখতে পাচ্ছ, এই গর্তকে বলা হয় দন্তমজ্জা। এটাকে বলা হয় দন্তমজ্জা। একে বলা হয় দন্তমজ্জা। এই দন্তমজ্জার মধ্যে মাড়িতে পেশির যে কোনো পেশির মধ্যে কি থাকবে? রক্তনালিকা থাকবে। এবং দাঁতের নিজস্ব পুষ্টির জন্য কি দরকার? রক্তের প্রয়োজন। তাহলে মাড়ি থেকে কিছু রক্তনালিকা এই দন্তমূলের মধ্যে, এই দন্তমজ্জার মধ্যে কি করে? দন্তমজ্জার মধ্যে প্রবেশ করে। এই যে এখানে দন্তমজ্জার যে গহ্বর আছে, দন্তমজ্জা বা দন্ত গহ্বর, দেখো এই গহ্বরের মধ্যে কি থাকে? রক্তনালিকা এবং স্নায়ুনালিকা। এখানে থাকবে রক্তনালিকা এবং স্নায়ুনালিকা, রক্তনালী ও স্নায়ুনালী। এখন তুমি বলতে পারছো রক্তনালী বলতে কি? আসলে রক্তনালী বলতে এখানে কি থাকবে? ধমনী থাকবে, শিরা থাকবে। একটা জিনিস খেয়াল করো, কারো দাঁত পড়ে গেলে ব্লিডিং হয়, কারো দাঁত পড়ে গেলে সে ব্যথা পায়, বা দাঁতের প্রবলেম হলে ব্যথা পায়। কেন ব্যথা পায়? মনে করো আমি কারো দাঁতটা তুলে ফেলতে যাচ্ছি, আমি যখন কারো দাঁত এরকম তুলে ফেলবো, আসার সময় সে রক্তনালিকাগুলো ছিঁড়ে চলে আসবে। রক্তনালিকা যেহেতু ছিঁড়ে যায়, তার ওখানে কি হয়? ব্লিডিং হয়। এবং এখানে রক্তনালিকার সাথে কি আছে? স্নায়ু আছে। যেহেতু স্নায়ুকে বিচ্ছিন্ন করে, সে তো ওখানে কি লাগে? ব্যথা লাগে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে দাঁতের কি একটা গঠন। তাহলে দাঁতের গঠন মধ্যে আমরা পেলাম দন্ত মুকুট, গ্রীবা, দন্তমূল, আর হচ্ছে দন্ত গহ্বর বা দন্তমজ্জা। মজ্জার ভিতরে কি থাকে? রক্তনালী এবং স্নায়ুনালিকা। এনামেল হচ্ছে দাঁতের সবচেয়ে শক্ত অংশ। এটা এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। গত ক্লাসে আমরা তোমাদেরকে পরিপাক পড়াইছিলাম, এখন আমরা পড়ব পরিপাকের পরের অংশ, অর্থাৎ শোষণ নিয়ে। তার আগে আমরা তোমাদেরকে একটা কথা বলি, যে কোনো জীবের বেঁচে থাকার জন্য কি প্রয়োজন? শক্তির প্রয়োজন। ওকে ফাইন। এই শক্তি কোত্থেকে আসে বলো তো? এই শক্তি আসে খাদ্য থেকে আসে। কথা হচ্ছে
কোন ধরনের খাদ্য? খাদ্য তো দুই ধরনের, একটা জটিল, একটা হচ্ছে সরল খাদ্য। দ্যাট মিনস আমরা প্রথমে যে খাবার গ্রহণ করি সেটা হচ্ছে জটিল খাদ্য। সেই জটিল খাদ্যকে এনজাইম এবং হরমোন অথবা যান্ত্রিক প্রক্রিয়া আমরা সেটাকে কী করি? ভেঙে ফেলে আমরা সেটাকে সরল খাদ্যে পরিণত করি, সরল খাদ্যে পরিণত করি। ওই সরল খাদ্য থেকে শক্তি পাওয়া যায়। এখন দেখো, জটিল খাদ্যকে ভেঙে সরল খাদ্যে পরিণত করার যে প্রক্রিয়া, এটাকে আমরা বলি পরিপাক। এটাকে আমরা কি বলি? এটাকে বলি পরিপাক। এই সরল খাদ্য থেকে কি সরাসরি শক্তি উৎপাদন হবে? না। আসলে এই সরল খাদ্য আগে কোথায় যাবে? এই সরল খাদ্য আগে রক্তে যায়। রক্তের মাধ্যমে সে কোথায় যায়? রক্তের মাধ্যমে কোষে যায়। এই কোষের মধ্যে কি উৎপন্ন হয়? কোষের মধ্যেই শক্তি উৎপাদন হয়। তাহলে দেখো, আমরা প্রথমে যে খাবারটা গ্রহণ করি সেটা জটিল খাদ্য। জটিল খাদ্যকে ভেঙে সরল খাদ্যে পরিণত করার যে প্রক্রিয়া, তাকে বলা হয় পরিপাক। এই সরল খাদ্য আবার রক্তের মাধ্যমে কোথায় প্রবেশ করে? কোষে প্রবেশ করে। এই যে রক্তে প্রবেশ করা অথবা কোষে প্রবেশ করা, এটাকে বলা হয় শোষণ। এটাকে বলা হয় শোষণ। এখন দেখো, পরিপাকৃত সরল খাদ্যবস্তু, পরিপাকৃত সরল খাদ্যবস্তু রক্তের মাধ্যমে কোষে প্রবেশ করার যে প্রক্রিয়া, তাকে বলা হয় শোষণ। আমি আবারও বলি, পরিপাকৃত সরল খাদ্যবস্তু রক্তের মাধ্যমে কোষে প্রবেশ করার যে প্রক্রিয়া, তাকে কি বলা হয়? শোষণ বলা হয়। তাহলে এবার আমাকে দেখতে হবে কিভাবে তারা রক্তে প্রবেশ করে বা কিভাবে তারা কোষে প্রবেশ করে। এখন দেখো, রক্তে প্রবেশ করে এই জিনিসটা বোঝার জন্য তোমাকে পরিপাকতন্ত্র একটু দেখতে হবে। তাহলে এটা হচ্ছে পরিপাকতন্ত্র। পরিপাকতন্ত্রের মধ্যে হচ্ছে পাকস্থলী। তোমরা এটার স্ট্রাকচারটা তোমরা নিশ্চয়ই জানো। পাকস্থলীর পর হচ্ছে ক্ষুদ্রান্ত এবং এরপর হচ্ছে বৃহদান্ত্র। আমরা জানি দেহের ম্যাক্সিমাম পরিপাক কোথায় ঘটে? ক্ষুদ্রান্তে ঘটে। বৃহদান্ত্রে ইনফ্যাক্ট কোনো পরিপাক ঘটে না। এখন দেখো, তাহলে এটা যদি একটা অন্ননালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত হয়, আমরা জানি সমস্ত পরিপাকের 90% কোথায় ঘটে? ক্ষুদ্রান্তের মধ্যেই ঘটে। এখন মনে করি এটা হচ্ছে একটা খাবার। আমি রেড মার্কার দ্বারা যেটা করছি, এটা হচ্ছে একটা খাদ্যবস্তু। খাদ্যবস্তু যখন সে কোথায় আসে? ক্ষুদ্রান্ত দিয়ে পাস করে, তখন সে পরিপাক হয়। এখন মনে করো পরিপাক হয়ে গেছে, আস্তে আস্তে ছোট হচ্ছে, দেখো পরিপাক হচ্ছে। পরিপাকের পর এখানে কি হয় দেখো, শোষিত কিভাবে হবে? আমি যদি এখানে স্ট্রাকচারটা দেখি, জাস্ট আমি যদি এই জায়গায় গঠন তোমাকে দেখাতে চাই, এখানে কিছু আঙ্গুলের মধ্যে কিছু অভিক্ষেপ পাওয়া যায় ক্ষুদ্রান্তের দেওয়ালে। পুরো সারা সম্পূর্ণ ক্ষুদ্রান্ত জুড়ে আঙ্গুলের মধ্যে কিছু কি পাওয়া যায়? অভিক্ষেপ পাওয়া যায়। আমি যে এটা যে শুধু এখানে আঁকলাম, এটা যে শুধু এখানেই থাকবে ব্যাপারটা এরকম, এটা কিন্তু পুরো ক্ষুদ্রান্ত জুড়েই থাকবে। অর্থাৎ এইরকম অংশ পুরো ক্ষুদ্রান্ত জুড়েই থাকবে। আমি শুধু এই অংশটা কি করলাম? তোমাকে দেখালাম। এখন এই যে এখানে ছোট অংশের এই পাশ দিয়ে এখানে কি কি চলে যাবে? এখানে খাদ্যবস্তুগুলো চলে যাবে। পরিপাক হওয়ার পরে খাদ্যবস্তুগুলো চলে যাচ্ছে। দেখো, খাদ্যবস্তু চলে যাচ্ছে। এখন এই যে ক্ষুদ্রান্তের যে দেয়ালটা, আমি যদি এই দেয়ালটাকে একটু বড় করে জুম করে দেখি, আমি যদি একটু বড় করে যদি জুম করে দেখি, তাহলে দেখতে পাবো অনেকটা এরকম। এটাকে এরকমই দেখতে পাবো। ক্ষুদ্রান্তের দেয়াল থেকে কিছু কি বের হয়? কিছু অভিক্ষেপে বের হয়। এই যে ক্ষুদ্রান্তের দেয়াল থেকে যে অভিক্ষেপগুলো এরকম করে বের হয়, এই অভিক্ষেপগুলোর নাম হচ্ছে মাইক্রোভিলাই। এই অভিক্ষেপগুলোর নাম কি? এই অভিক্ষেপগুলোর নাম হচ্ছে মাইক্রোভিলাই। এই যে মাইক্রোভিলাই, আসলে একটা জিনিস খেয়াল করো, এইটা কি? এই যে এই অংশটা কি? এটা হচ্ছে ক্ষুদ্রান্তের প্রাচীর বা ক্ষুদ্রান্তের দেয়াল। ক্ষুদ্রান্তের দেয়াল থেকে দুই পাশ থেকে আঙুলের মতো কিছু উপবৃদ্ধি বের হচ্ছে। তাহলে ক্ষুদ্রান্তের যে দেয়াল, ক্ষুদ্রান্তের যে মাসল থেকে কিছু উপবৃদ্ধি বের হচ্ছে। তাহলে মাসল যেখানে পেশি থাকবে, তাহলে এগুলো যদি ক্ষুদ্রান্তের মাসল বা পেশি হয়, সেই পেশির মধ্যে কি থাকবে? রক্তনালী থাকবে। তাহলে সেম ভাবে এখানেও কিছু কি থাকবে? রক্তনালিকা প্রবেশ করবে। দেখো কোথায় প্রবেশ করতেছে? এগুলো মাইক্রোভিলাইতে প্রবেশ করতেছে। এখানে সেম ভাবে মাংসপেশি থেকে কিছু রক্তনালিকা প্রবেশ করবে। এখানে রক্তনালিকা বলতে আসলে কি? রক্তনালিকা বলতে আসলে ধমনী এবং শিরা। রক্তনালিকা বলতে ধমনী এবং শিরাকে মিন করি। মাঝখানে কে চলে যায়? মাঝখানে খাদ্যবস্তু চলে যাচ্ছে। মাঝখানে এগুলো কি? মাঝখানে এগুলো হচ্ছে কতগুলো কি বস্তু? খাদ্যবস্তু। তাহলে দেখো, এটা হচ্ছে ক্ষুদ্রান্তের একটা পেশি। ক্ষুদ্রান্তের পেশি থেকে কিছু অভিক্ষেপ বের হচ্ছে। সেই অভিক্ষেপগুলোকে বলা হয় মাইক্রোভিলাই। প্রত্যেকটা মাইক্রোভিলাইতে ক্ষুদ্রান্তের মাসল থেকে, পেশি থেকে কিছু রক্তনালিকা বলতে এখানে ধমনী, শিরা, কৌশিক জালিকা সবাইকে আমরা কি করি? মিন করি। এখন দেখো, যখন এটা চলে যায়, তখন এই যে মাইক্রোভিলাই কি করে? ব্যাপন প্রক্রিয়া অথবা সক্রিয় শোষণ পদ্ধতি, অথবা অনেক সময় ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া। তোমরা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া সম্পর্কে নিশ্চয়ই জানো। তাহলে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া যদি না জেনে থাকো, সেটা আমরা তোমাদেরকে আবার পড়াবো। তাহলে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া অনেক সময়
খাবারকে কি করে ঘিরে ধরে। তাহলে যে খাবারটা সামনে দিয়ে পাস করতেছে সেই খাবারটাকে কি করে ফেলে, ধরে ফেলার পর এই যে খাদ্যবস্তুটা, সেই খাদ্যবস্তুটাকে কোথায় নিয়ে যায়, সেই খাদ্যবস্তুটাকে কোষের ভিতরে নিয়ে যায়। কোষের ভিতরে যখন নিয়ে যায়, কোষের ভিতরে কে আছে, ওখানে রক্তনালিকা আছে, তারা আলটিমেট রক্তনালিকাতে চলে যায়। তাহলে এই যে পরিপাকৃত সরল খাদ্যবস্তু তারা কোথায় চায়, মাইক্রোভিলাইয়ের অভিক্ষেপ বা ব্যাপন প্রক্রিয়া বা অন্য কোনো প্রক্রিয়া তারা মাইক্রোভিলাইয়ের ভিতরে প্রবেশ করে। যেই তারা মাইক্রোভিলাইয়ের ভিতরে প্রবেশ করে আলটিমেটলি কোথায় চলে যায়, রক্তে চলে যায়। ক্ষুদ্রান্ত থেকে যে খাবারটা কোথায় আছে, মাইক্রোভিলাইয়ে যাচ্ছে। আমি যদি এটাকে এভাবে লিখি তাহলে হচ্ছে ক্ষুদ্রান্ত থেকে কোন প্রক্রিয়া বলো, কোন প্রক্রিয়া হচ্ছে ব্যাপন। আমি যদি লিখি ব্যাপন বা সক্রিয় শোষণ, ব্যাপন বা সক্রিয় শোষণ, অথবা ফ্যাগোসাইটোসিস, অথবা কি ফ্যাগোসাইটোসিস নিয়ে আমরা বিস্তারিত ষষ্ঠ অধ্যায় পড়ব। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় সে কোথায় যায়, সে মাইক্রোভিলায় যায়। দেখো মাইক্রোভিলায় যখন যায়, মাইক্রোভিলা থেকে তারা কোথায় যায়, আলটিমেটলি রক্তে যায়। তাহলে ক্ষুদ্রান্ত থেকে ব্যাপন সক্রিয় শোষণ বা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া মাইক্রোভিলায় যায়, আর মাইক্রোভিলা থেকে কোথায় যায়, রক্তে যায়। এই প্রসেসটাকে বলা হয় শোষণ। এই প্রসেসটাকে কি বলা হয়, শোষণ বলা হয়। এখন দেখো এই প্রসেসটাকে আমি যদি আরেকটু বিস্তারিত তোমাকে দেখাতে চাই, তাহলে দেখো এই যে রক্তে যাচ্ছে, রক্তে বলতে আলটিমেটলি কোথায় যাবে, তারা হৃৎপিণ্ডে যাবে। হৃৎপিণ্ড থেকে কোথায় যায়, সারা দেহে যায়। সেটা তোমাদেরকে আমি একটু করে দেখাচ্ছি। তাহলে দেখো ক্ষুদ্রান্তের মধ্যে মনে করো খাবারগুলো কি হয়ে গেল, পরিপাক হয়ে গেল। পরিপাক হওয়ার পরে তারা কোথায় ঢুকে যাবে, তারা রক্তনালিকার মধ্যে ঢুকে যাবে। এই যে রক্তনালিকার মধ্যে যে ঢুকে যাচ্ছে, তাহলে দেখো, তাহলে মনে করো জাস্ট আমি ধরে নিচ্ছি এটা একটা রক্তনালিকা, এটা একটা রক্তনালিকা। এই আলটিমেটলি ক্ষুদ্রান্ত থেকে বা পাকস্থলী থেকে যত রক্তনালিকা আছে, সমস্ত রক্তনালিকার মধ্যে কি যাবে, খাবারগুলো পাস করবে। দেখে এগুলো হচ্ছে খাবারের ওই যে অবশিষ্ট যে পরিপাকৃত অংশ, সরল অংশগুলো কোথায় আছে, যকৃতে যাচ্ছে। কেন যাচ্ছে, কারণ আমাদের দেহে যত বিপাকীয় কাজ আছে সব কাজ কোথায় হয়, যত বিপাকীয় কাজ হয় সব বিপাকীয় কাজের মূল কেন্দ্র হচ্ছে কোথায়, যকৃৎ। তাই তারা আগে যকৃৎ হয়ে ঘুরে তারপর যকৃৎ থেকে তারা কোথায় যাচ্ছে, তারা হৃৎপিণ্ডে যাচ্ছে। তাহলে এখান থেকে খাবারগুলা যকৃৎ আগে কোথায় যাবে, যকৃতে যাবে। যকৃতে গিয়ে যকৃতের মাধ্যমে তারা কোথায় যায়, তারা হৃৎপিণ্ডের কাছে যায়। ওকে ফাইন। তাহলে এখানে একটা কথা বলি তোমাদেরকে, আমাদের দেহের যত অঙ্গ আছে, বৃক্ক, ফুসফুস বা তোমার অগ্নাশয় বা অন্য যত অঙ্গ আছে, সমস্ত অঙ্গ, আমি জাস্ট একটা সিম্পল উদাহরণ দিই। মনে করো এটা হচ্ছে একটা বৃক্ষ, মনে করো এটা একটা বৃক্ষ। মানুষের যে যত অঙ্গ আছে সব অঙ্গ থেকে যে রক্তনালিকাগুলো যায়, সেই রক্তনালিকাগুলো সরাসরি কোথায় যায়, সেই রক্তনালিকাগুলো সরাসরি হৃৎপিণ্ডে যায়। আমি আবার বলি, মানুষের দেহে যত অঙ্গ আছে সমস্ত অঙ্গের যে রক্তনালিকাগুলো, সেই রক্তনালিকাগুলো সরাসরি কোথায় যায়, হৃৎপিণ্ডে যায়। কিন্তু পরিপাকতন্ত্রের যে রক্তনালী তারা কিন্তু সরাসরি কার কাছে যায় না, হৃৎপিণ্ডের কাছে যায়নি, মাঝখানে যকৃতের কাছে। তাহলে এটা হচ্ছে যকৃৎ। দেখো তাহলে মাঝখানে যকৃতের কাছে কি করে, আগে অবস্থান গ্রহণ করে। তাহলে দেখো দেহের সমস্ত অঙ্গের রক্তনালিকা সমূহ সরাসরি হৃৎপিণ্ডে গেলেও পরিপাকতন্ত্রের যে রক্তনালী তারা সরাসরি হৃৎপিণ্ডে যায় না, তারা বরঞ্চ যকৃতের কাছে আগে যায়, তারপরে কোথায় যায়, তারপরে হৃৎপিণ্ডের কাছে যায়। এই যে মাঝখানে একটা জায়গায় সে কি করে, অবস্থান নেয়। এটা তাই এই ধরনের যে শিরা, পরিপাকতন্ত্রের যে শিরা, এটাকে বলা হয় পোর্টাল শিরা। এটাকে বলা হয় পোর্টাল ভেইন। ভেইন মানে কি, ভেইন মানে হচ্ছে শিরা। যারা হৃৎপিণ্ডে প্রবেশ করে তারা কারা, তারা হচ্ছে শিরা। তাহলে এটা কেন পোর্টাল, যেমন আমি যদি এখন বিদেশে যেতে চাই যে কোনো কারণে চিকিৎসার জন্য, বা আমাকে বেড়াতে হলে বা টুরিস্ট হিসেবে বা চিকিৎসার জন্য আমি যদি বিদেশে যেতে চাই, আমি কিন্তু আমার বাসা থেকে সরাসরি বিদেশে চলে যেতে পারবো না। আমাকে কোথায় যেতে হবে, এয়ারপোর্টে যেতে হবে। এয়ারপোর্টে গিয়ে আমাকে পাসপোর্ট দেখাতে হবে, আমাকে যাচাই বাছাই করবে, যাচাই বাছাই করার পরে যখন সিল মারবে তখন আমি কেবল বিদেশে যেতে পারবো। ঠিক একই রকম এই যে পোর্ট মানে হচ্ছে বন্দর, যে তোমাকে কি করবে, চেক করবে। তাহলে পরিপাকতন্ত্র থেকে যে রক্তনালিকাগুলো যায়, যে খাবারগুলো যায়, তারা সরাসরি কোথায় যায় না, হৃৎপিণ্ডে যায় না, তারা আগে কিসের মধ্যে দিয়ে যায়, একটা চেক আপের মধ্যে দিয়ে যায়। এই যে যারা চেক করে তাই এটাকে বলা হয় পোর্ট। এটা পোর্টাল কথাটা করতে গেছে, পোর্টাল কথাটা আসে পোর্ট থেকে। তাহলে তারা যেহেতু যকৃৎ দিয়ে যায় তাই তাদেরকে কি বলা হয়, পোর্টাল শিরা বা পোর্টাল ভেইন। এখন এখানে কি কি খাদ্য আছে, এখানে শর্করা আছে, এখানে আমিষ আছে, এখানে কি আছে, স্নেহ আছে। আমাকে দেখতে হবে কোন ধরনের খাদ্য কিভাবে যায়, সেটা আমাকে আবার দেখতে হবে। এখন কোন ধরনের খাদ্য কিভাবে
পোর্টাল শিরাতে যাচ্ছে সেটা তোমাদেরকে আমরা বলবো সহজ বিষয়। যেমন আমরা বলি শর্করা শোষণ। শর্করা বলতে আসলে কি? গ্লুকোজ, ফ্রুক্টোজ, মল্টোজ, গ্যালাক্টোজ। তাহলে প্রথমে দেখি গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। গ্লুকোজ ও ফ্রুক্টোজ। গ্লুকোজ এবং ফ্রুক্টোজ এরা সাধারণত দুইভাবে যেতে পারে। এটা সাধারণত ব্যাপন অথবা সক্রিয় শোষণ। ব্যাপন অথবা সক্রিয় শোষণ পদ্ধতিতে তারা কোথায় যায়? তারা যায় পোর্টাল শিরাতে যায়। পোর্টাল শিরা। তাহলে আমি একটু আগে বললাম কেন এদেরকে আমি পোর্টাল শিরা বললাম, সেটা কিন্তু আমি তোমাদেরকে ব্যাখ্যা করছি। তাহলে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ ব্যাপন বা সক্রিয় শোষণ পদ্ধতি কোথায় যায়? পোর্টাল শিরাতে যায়। আবার গ্যালাক্টোজ, আমি লিখে দিচ্ছি গ্যালাক্টোজ ও মল্টোজ। গ্যালাক্টোজ ও মল্টোজ তারা কিভাবে যায়? তারা যায় ব্যাপন প্রক্রিয়ায়। গ্যালাক্টোজ এবং মল্টোজ তারা কোথায় যায়? ব্যাপন প্রক্রিয়ায়। কোথায় যায়? পোর্টাল শিরাতে যায়। তাহলে আলটিমেটলি পোর্টাল শিরা বলতে আসলে কোথায়? ওই যে যকৃতে যাচ্ছে। পোর্টাল শিরা বলতে আসলে কোথায়? যকৃতে। যকৃত থেকে তারা আবার কোথায় যাবে? হৃৎপিণ্ডে যাবে। তাহলে আমরা আপাতত পোর্টাল শিরা পর্যন্ত বলবো। তাহলে গ্যালাক্টোজ ও মল্টোজ ব্যাপনের মাধ্যমে পোর্টাল শিরাতে যায়। এখানে একটা জিনিস দেখো, ব্যাপন তো তোমরা আগে থেকে চেনো। সক্রিয় শোষণ মানে কি? সক্রিয় শোষণ মানে হচ্ছে যে শোষণ প্রক্রিয়ায় কোষের নিজস্ব শক্তি বা এটিপি ব্যবহৃত হয় তাকে বলা হয় সক্রিয় শোষণ। তাহলে যে কাজটা করতে শক্তি ব্যয় করতে হয় সেটা হচ্ছে সক্রিয় শোষণ। শক্তি বলতে কি? এটিপি। তাহলে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ ব্যাপন এবং সক্রিয় শোষণ পদ্ধতি পোর্টাল শিরাতে যায়, আর গ্যালাক্টোজ ও মল্টোজ শুধুমাত্র ব্যাপন প্রক্রিয়ায় কোথায় যায়? পোর্টাল শিরাতে যায়। এবার আমরা দেখব আমিষের শোষণ। আমিষের পরিপাকের ফলে কি সৃষ্টি হয়? আমরা জানি আমিষের পরিপাকের ফলে সৃষ্টি হয় অ্যামাইনো অ্যাসিড। আমিষের পরিপাকের ফলে কি সৃষ্টি হয়? অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড আসলে ব্যাপন প্রক্রিয়াতে কোথায় যায়? পোর্টাল শিরাতে প্রবেশ করে। আমিষও ব্যাপন প্রক্রিয়ায় পোর্টাল শিরাতে প্রবেশ করে। তাহলে এটা হচ্ছে আমাদের আমিষ শোষণ। এবার আসো স্নেহ বা লিপিড শোষণ। স্নেহ বা লিপিড শোষণ। একটা জিনিস খেয়াল করো, যেমন আমিষকে ভাঙলে পাওয়া যায় অ্যামাইনো অ্যাসিড, একইভাবে লিপিডকে ভাঙলে কি পাই? আমরা জানি লিপিডকে ভাঙলে পাই ফ্যাটি অ্যাসিড। লিপিডকে ভাঙলে পাই ফ্যাটি অ্যাসিড ও ট্রাইগ্লিসারাইড। ফ্যাটি অ্যাসিড ও ট্রাইগ্লিসারাইড। তাহলে আমিষকে ভাঙলে পায় অ্যামাইনো অ্যাসিড, কিন্তু লিপিডকে ভাঙলে পায় ফ্যাটি অ্যাসিড ও ট্রাইগ্লিসারাইড। এই ফ্যাটি অ্যাসিড এবং ট্রাইগ্লিসারাইড প্রথমে ব্যাপন প্রক্রিয়ায় অথবা অবিশ্রবণ হবে না, এখানে ব্যাপন অথবা সক্রিয় অথবা ফ্যাগোসাইটোসিস। তাহলে এখানে ব্যাপনও হতে পারে, ফ্যাগোসাইটোসিস হতে পারে, সক্রিয় শোষণ হতে পারে। তার প্রথমে ক্ষুদ্রান্তের কোথায় প্রবেশ করে? ক্ষুদ্রান্তের যে মাইক্রোভিলায়, ক্ষুদ্রান্তের ভিলায় বা মাইক্রোভিলায় তুমি যাই বলো, ভিলায় বা মাইক্রোভিলায় প্রবেশ করে। মজার ব্যাপার হচ্ছে ক্ষুদ্রান্তের ভিলায় প্রবেশ করার পর এরা দুইজন আবারও যুক্ত হয়ে যায়। যে লিপিডকে ভেঙে আমি ফ্যাটি অ্যাসিড ট্রাইগ্লিসারাইড করি, সেই ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারাইড আবার কি হয়? পরস্পরের সাথে যুক্ত হয়ে আবার কি গঠন করে? আবার লিপিড গঠন করে। আবার কি গঠন করে? লিপিড গঠন করে। এই যে ক্ষুদ্রান্তের ভিলাইয়ের মধ্যে যে লিপিড গঠন করছে, তারা কিন্তু ক্ষুদ্রান্তের ভিতরে আবার প্রবেশ করার পর দেখো, তাহলে এই লিপিডের, তাহলে ক্ষুদ্রান্তের মধ্যে এই লিপিডগুলো কোথায় যাচ্ছে? রক্তে যাচ্ছে। এই যে রক্তে যাওয়ার আগে তারা কোথায় যাবে? রক্তে যাওয়ার আগে তারা যাবে লসিকাতে। এখন এই লসিকা কি সেটা আমরা তোমাদেরকে পরে পড়াবো। তাহলে ক্ষুদ্রান্তের ভিলায় গিয়ে তারা আবারও লিপিড গঠন করে। লিপিডে কোথায় যায়? এই লিপিডটাই কোথায় যায়? লসিকাতে যায়। যদি কোনো কারণে লিপিডের পরিমাণ দেহের মধ্যে বেড়ে যায়, তেল বা চর্বির পরিমাণ বেড়ে যায়, তাহলে আলটিমেটলি লসিকাতেও লিপিডের পরিমাণ বেড়ে যাবে। আমরা বলি যদি তুমি এখানে বেশি ফ্যাটি অ্যাসিড, বেশি ট্রাইগ্লিসারাইড গ্রহণ করো, তাহলে লসিকার মধ্যে লিপিডের পরিমাণ বেড়ে যাবে। লসিকার মধ্যে যখন লিপিডের পরিমাণ বেড়ে যায়, লসিকা সাদাটা হয়। আমি এখানে লিখে দিচ্ছি লসিকাতে লিপিড বাড়লে তা সাদাটে হয়। তা কি হয়? সাদাটে, হোয়াইটিশ, তা সাদাটে হয়। এই যে সাদা বর্ণের যে লসিকা, এটাকে বলা হয় ল্যাকটিয়াল। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ল্যাকটিয়াল। সাদা বর্ণ, এটাকে পরীক্ষা অনেক সময় আসে, ল্যাকটিয়াল কাকে বলে? সাদা বর্ণের লসিকাকে ল্যাকটিয়াল বলা হয়। তাহলে কিন্তু পরীক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সাদা বর্ণের লসিকাকে ল্যাকটিয়াল বলা হয়। লসিকা কি সেটা যদি না জানো, আমরা সে তোমাদেরকে আবার পড়াবো। এই ল্যাকটিয়ালটা আবার কোথায় যায়? এই ল্যাকটিয়ালটা আবার রক্তে যায়। রক্ত বলতে আসলে কোথায়? পোর্টাল শিরাতে। আমি সেখানে সংক্ষেপে লিখে দিই পোর্টাল শিরাতে। পরিপাক এবং শোষণের রিলেটেড আলোচনাগুলো এখানেই শেষ। এরপরে কিছু রোগ আছে, সেই রোগগুলো আমরা তোমাদেরকে জুম লাইভ ক্লাসে পড়াবো। শেষ এই পর্যন্ত সবাই ভালো থাকবা। ধন্যবাদ সবাইকে।